শেরপুরে জামাত নেতা হত্যা মামলায় আজ তারিকে রহমান বগুড়া থেকে গ্রেফতার হয়। শেরপুরে সাম্প্রতিক এক সহিংস ঘটনায় জামায়াতে ইসলামীর এক নেতার মৃত্যুর ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এদিকে এবার জামাত কর্মী রেজাউল করিম হত্যা মামলায় তারেক রহমান কঠিনভাবে ফেঁসে গিয়েছেন। গ্রেপ্তার হন আজকেই, এই নিয়ে দেশ তোলপাড় হয়েছে। ডক্টর ইউনূসও এই মামলায় সরাসরি আলটিমেটাম দিয়েছিলেন। শেরপুরে শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিমের উপর হামলাকারীদের 24 ঘন্টার মধ্যে আটকের আলটিমেটাম দিয়েছেন জেলা জামায়াতের আমির। তিনি জানান, দাবি না মানলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। এদিকে রেজাউল নিহতের পর থেকে গোটা শ্রীবর্দীতে থমথমে পরিস্থিতি। হাফেজ মাওলানা রেজাউল করিমকে নৃশংসভাবে হত্যা করেছে বিএনপির সমর্থকরা। এরপর হয়তো ওই এলাকার জামায়াতের প্রার্থী এমপি হবে, মন্ত্রী হবে, নয়তো তার বিরোধী বিএনপি প্রার্থী ক্ষমতায় আসবে। তবে এই হাফেজ মাওলানা রেজাউল করিম আর দুনিয়াতে ফিরে আসবে। জনাব তারেক রহমান গতকালকে আন্তর্জাতিক একটা ম্যাগাজিন, টাইম ম্যাগাজিন, সেখানে বেশ কিছু বিষয়ে তিনি কথা বলেছেন। তো এই কথাগুলোর মাঝখানে খুবই গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে যে আওয়ামী লীগ ইস্যুতে আসলে কি ভাবছেন। আমাদের জামাত ইসলামিক সেক্রেটারিকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সেখানে প্রশাসনের উদ্যোগে বিএনপির প্রার্থীর লোকেরা জামাতের প্রার্থীদের উপর হামলা করেছে চেয়ারে বসাকে কেন্দ্র করে। গতকাল শেরপুরে চেয়ারে বসাকে কেন্দ্র করে জামাত এবং বিএনপির মুখোমুখি ঝামেলা হয়েছিল এবং এই ঝামেলাতে একজন জামাত কর্মী নিহত হয়েছিল। এইটাকে কেন্দ্র করে আজকে সারা দেশেই উত্তাল পরিস্থিতি। দেশের প্রত্যেকটা কর্মী, বিশেষ করে জামাত কর্মীরা ডক্টর ইউনূসকে আলটিমেটাম দিচ্ছিল যাতে এই ঘটনার মূল আসামি গ্রেপ্তার হয়। বিএনপি কর্মীরা কিন্তু সেই জামাত কর্মীকে পিটুনি দিয়েছিল। এরই ধারাবাহিকতায় বিএনপির প্রধান মানে চেয়ারম্যান তারেক রহমান আজকে বিপদের মুখে পড়েন এবং দেশে নতুন একটা পরিস্থিতি তৈরি হয় তারেক রহমান বিপদে পড়াতে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই মুহূর্তে দেশের পরিস্থিতি এবং সেই নেতার মৃত্যুর ঘটনায় কি কি তথ্য এসেছে সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। শেরপুরে সাম্প্রতিক এক সহিংস ঘটনায় জামায়াতে ইসলামীর এক নেতার মৃত্যুর ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই ঘটনায় উদ্বেগ জানিয়েছে সরকার। এতে বলা হয়, শেরপুরে সংঘর্ষ ও হত্যাকাণ্ডের বিষয়ে এর মধ্যেই তদন্ত শুরু হয়েছে। সহিংসতার সঙ্গে জড়িত যে কোনো প্রাণহানি অগ্রহণযোগ্য এবং দুঃখজনক। বিবৃতিতে বিএনপি ও জামায়াতে ইসলামী সহ সব রাজনৈতিক দলকে আরও দায়িত্বশীল হবার আহ্বান জানানো হয়েছে। একই সাথে সমর্থকদের আরও সহনশীল হবার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। নব্য আওয়ামী লীগ হয়ে ফিরে এসেছে বিএনপি। ক্ষমতার নেশা তাদেরকে এতটাই পেয়ে বসেছে যে তারা জুলুম করতেও পিছপা হচ্ছে না। ইট দিয়ে মাথা থেতলে এবার তারা শহীদ করলো এক জামায়াত নেতাকে। বিএনপির সঙ্গে জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষের এক পর্যায়ে কয়েকজনের সঙ্গে পেছনে পড়ে গিয়েছিলেন শেরপুরের শ্রীবর্দী উপজেলার জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রেজাউল করিম। ঘটনার প্রত্যক্ষদর্শী জামায়াত কর্মী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রীবর্দী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সালেহির বর্ণনায় উঠে এসেছে এমন তথ্য। রেজাউল করিমকে তিনি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তাকে কিভাবে শহীদ করা হয়েছে তার বিস্তারিত জানিয়েছেন এ নেতা। জামায়াত কর্মী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রীবর্দী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সালেহি জানান, শুরু থেকেই তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। আহত অবস্থায় রেজাউল করিমকে উদ্ধার করে প্রথমে ঝিনাইগাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে শেরপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত 10টার দিকে তিনি মারা যান। ঘটনার বর্ণনা দিয়ে মাওলানা সাইফুল ইসলাম সালেহি বলেন, রেজাউল করিম নিজের উপজেলায় ফিরে যাচ্ছিলেন। এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলল যে রাস্তায় ব্যারিকেড দিয়ে রাখছে, আপনারা বিকল্প চিন্তা করেন। তারা বলছে যে শুধু জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলকে নিরাপত্তা দিতে পারবো, আর কাউকে নিরাপত্তা দিতে পারবো না। এ কথা বলার পর বাদল ভাই বলেছেন যে না, আমি নিরাপত্তা ছাড়া কর্মীদেরকে রেখে যেতে পারবো না। দীর্ঘ সময় অপেক্ষা করার পরও বিএনপি নেতাকর্মীরা সরেনি জানিয়ে তিনি বলেন, বাদল ভাই লোকজন নিয়ে প্রশাসন সহ উত্তরের দিকে চলে যায়, আর কর্মী যারা পিছিয়ে পড়েছিল বিএনপি নেতাকর্মীরা তাদের উপরে উড়াও হয়। আমার সামনে 8 থেকে 10 জনকে ইচ্ছে মতো মারছে। আমি প্রশাসনকে বারবার অনুরোধ করেছি পুলিশ যেন ভাইকে উদ্ধার করেন। তখন তারা বলেছে যে কিছু হবে না, আমরা যেতে পারবো না। মাওলানা সাইফুল ইসলাম সালেহি বলেন, তারা ফেলে যাওয়ার পর নিথর অবস্থায় রেজাউল ভাইয়ের রেজাউল ভাইয়ের উদ্ধার করে নিয়ে পরে একটা অটোরিকশায় অন্য এলাকা দিয়ে ঘুরে হাসপাতালে নিয়ে গেছি। ওখানে দেখি 3 জনকে হাসপাতালে ফেলে রাখছে, লোকজন নাই, চিকিৎসাও নাই। পরে আমি 2টা সিএনজি ভাড়া করে যুবকদের সহায়তা নিয়ে 4 জনকে
খানকে শেরপুর নিয়ে আসছি। তিনি ঘটনার বর্ণনা দিয়ে বলেন, আমার চোখের সামনে তারা রেজাউল ভাইকে নিথর অবস্থায় টেনে হিচড়া করে নিয়ে যায়, পুনরায় ইট দিয়ে থেতলে দিয়ে ইট দিয়ে আঘাত করছে। পিছনে ইটের আঘাতে যে ক্ষত হয়েছে এতে রক্তক্ষরণ বেশি হয়েছে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার শেরপুর 3 আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানের আয়োজন করায় উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে সকাল থেকে বিভিন্ন দলের প্রার্থী ও সমর্থকরা সেখানে জড়ো হতে থাকেন। অনুষ্ঠানের সামনের সারিতে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়, পরে তা সংঘর্ষের রূপ নেয়। এই সময় কয়েকশো চেয়ার ও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। উভয় পক্ষের শতাধিক নেতাকর্মী আহত হন। পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। শেরপুর 3 আসনে জামায়াতে ইসলামের প্রার্থী নুরুজ্জামান বাদল ফেসবুকে দেওয়া এক পোস্টে রেজাউল করিমের মৃত্যুর তথ্য জানান। পোস্টে তিনি লিখেন, ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি সমর্থকদের বর্বরোচিত হামলায় আমাদের শ্রীবর্দী উপজেলা সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হয়েছেন। এ হামলায় আমাদের 50 জনেরও বেশি নেতাকর্মী আহত হয়েছেন, যাদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের অভিযোগ, পূর্ব পরিকল্পিতভাবে বিএনপি তাদের সমর্থকরা জামায়াতের কর্মী সমর্থকদের উপর হামলা চালিয়েছেন। শেরপুরের ঘটনায় শেরপুরে বিএনপির যে পরিকল্পিত তারেক জিয়ার নির্দেশে যে বিএনপির সন্ত্রাস, বিএনপির যে তারেক জিয়ার আই হ্যাভ এ প্ল্যান, সেই আই হ্যাভ এ প্ল্যানের যে ইমপ্লিমেন্টেশন, মানুষ হত্যা করা, নারী নির্যাতন করা, বিএনপির বিরুদ্ধে দেশব্যাপী বিএনপির বিরুদ্ধে মানুষ জেগে উঠছে, তোলপাড় শুরু হয়েছে, প্রতিবাদের ঝড়। এমন কোন শ্রেণী পেশার মানুষ নাই যে বিএনপিকে এখন সন্ত্রাস বলছে না। কোন বিবেকবান মানুষ এখন আর বিএনপির পক্ষে নাই। বিএনপির পক্ষে যারা আছে তারা একদম অন্ধ, যারা মোটামুটি নিউট্রাল। দেখেন, আমরা সুইং ভোট নিয়ে কথা বলছিলাম, আনডিসাইডেড ভোটার, যারা সিদ্ধান্ত নেয়নি এখনো যে কোন দলকে ভোট দিবে, তারা বিএনপিকে ভোট দিবে না এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আর তার বিকল্প যে জামাত, এটা তো সহজ নয়। তা আমি বলবো যে আপনাকে বিএনপিকে দেখতে পারেন না। আমি যতজনের সাথে কথা বলেছি, নারী পুরুষ অনেকের সাথে কথা বলি, তারা সবাই একমত যে বিএনপিকে ক্ষমতা আসতে দেওয়া যাবে না, বিএনপিকে ভোট দেবে না। এবার বিএনপির বিকল্প হিসাবে অধিকাংশই জামাতকে ভোট দিতে রাজি। কেউ কেউ বিএনপিকে ভোট দেবে না পৃথিবী উল্টে গেল, জামাতের ক্ষেত্রে আপত্তি আছে। আমি তাদেরকে বলবো বিএনপির বিকল্প হিসেবে জামাতকে ভোট দিয়ে দেখেন, ভালো হবে। তারপরও আপনি শিক্ষিত মানুষ, যদি আপনি জামাতকে আপত্তি করেন ঠিক আছে, আপনি না ভোট দেন, কিন্তু ধানের শীষে ভোট দিয়েন না। আপনি শুধু গণভোটে ভোট দেন, কিন্তু ধানের শীষে ভোটটা দিয়েন না, ধানের শীষে ভোট দিবেন না। আপনাকে দায় নিতে হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে যে নারী নির্যাতনকারীদের আপনি ভোট দিয়েছেন, নারীর প্রতি সহিংসতাকারীদের আপনি ভোট দিয়েছেন। অতএব আপনি বাঁচতে পারবেন না, আপনি পরকালে পাকড়াওয়ের শিকার হবেন। আপনি জেনে শুনে অপরাধীদের ভোট দিতে পারেন না, খুনিদের, যাদের ধানের শীষে রক্ত লেগে আছে, এই রক্ত মাখা ধানের শীষে ভোট দেওয়া যাবে না। তো দর্শক, শেরপুরের সেই ঘটনায় যেহেতু পুরো বাংলাদেশে প্রতিবাদের ঝড় উঠেছে, প্রতিবাদটা শুরু হয়েছে ডাকসু থেকে। হাফেজ মাওলানা রেজাউল করিমকে নৃশংসভাবে হত্যা করেছে বিএনপির সমর্থকরা। এরপর হয়তো ওই এলাকার জামায়াতের প্রার্থী এমপি হবে, মন্ত্রী হবে, নয়তো তার বিরোধী বিএনপি প্রার্থী ক্ষমতায় আসবে। তবে এই হাফেজ মাওলানা রেজাউল করিম আর দুনিয়াতে ফিরে আসবে না। তার ঘরে থাকা সেই ছোট্ট বাচ্চাগুলো আর কোনোদিন বাবা বলে ডাকতে পারবে না। বাবার শূন্যতা আর কোনোদিন পূরণ হবে না। তবে বিএনপি কোনোভাবেই এই দায় নিতে রাজি না। তারা বলছে, আমরা বারবার হাত জোর করে নুরুজ্জামান বাদলকে বলেছিলাম, আপনি সামনের দিকে আইসেন না, ওইখানে বিএনপির সমর্থকরা প্রস্তুত আছে আপনাদেরকে মোকাবেলা করার জন্য। সেই জামায়াতের নেতার পা পর্যন্ত ধরতে চাইলেন বিএনপির সেই কর্মী। তবে কোনোভাবে জামায়াতের নেতাকে থামানো যাচ্ছিল না। তার দাবি, সময় যত যাচ্ছে চারদিক অন্ধকার হয়ে আসছে আর আমাদের জীবনের আশঙ্কা বেড়ে যাচ্ছে। তাই আমাদেরকে বাড়িতে যেতে দিন, আমরা কোনো ধরনের সহিংসতায় জড়াবো না। আপনার আইন শৃঙ্খলা বাহিনী আমাদের সামনে থেকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেন। আপনার এখানে পুলিশ বাহিনী আছে, আমাদের সেনাবাহিনী ভাইরা আছে, আমাদের সামনে স্কট দিয়ে যায়। আমরা যদি অন্যায় করে ওনারা দেখবেন, আর কেউ যদি জোর করে এসে আমার আক্রমণ করে, সেটা প্রতিহত করার দায়িত্ব না। যদি দায়িত্ব হাইকোর্ট পালন করতে পারেন, যা হবার কপালে আমাদের হবে। আমি নির্বাচনের মাঠ থেকে এইভাবে পালিয়ে যাবো না। দয়া করে প্লিজ আমাকে আর কিছু বলবেন। তবে একের পর এক ফোনে বলা হয়, আপনারা অন্য পথে বাড়িতে ফিরে যান, এই পথ ধরে বাড়িতে যায়েন না। এরপর জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল বলেন, আমি একা আমার জীবন বাঁচানোর জন্য এই নির্বাচনের মাঠ থেকে পালিয়ে যেতে পারি না। আমার কর্মীদেরকে সাথে নিয়ে তারপরেই বাড়িতে ফিরবো। আমার জীবনের সাথে ওর জীবনের মূল্য আমার কাছে অনেক বেশি। দয়া করে প্লিজ আমাকে আর বাধা দিবেন না, আমাকে যাইতে দেন। আমি শান্তি শৃঙ্খলা বজায় সর্বোচ্চ ভাবে আমরা। আর এটা
একটা সরকারি রাস্তা, এই রাস্তা দিয়ে হাঁটলে কেন বিএনপির সমর্থকরা আমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে? এই রাস্তা তো তাদের একার নয়। সরকারের রাস্তা দিয়ে আমার লোকজনকে একেবারে সুশৃঙ্খল ভাবে আমি নিয়ে হেঁটে যাবো। যদি আমার উপর আক্রমণ হয় আমি আর জীবন যাবে, আপনাদের কোনো দায়ী করবো। এটা বলেই তিনি সামনের দিকে অগ্রসর হন। এরপর বিএনপির সমর্থকরা সামনে এগিয়ে আসলে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। ওইখানেই জীবন যায় মাওলানা রেজাউল করিমের। তবে এই ঘটনার উৎস কোথায়? আজ শেরপুর 3 আসনের সরকারি রিটার্নিং অফিসার কর্তৃক আয়োজিত ইস্তেহার পাঠ অনুষ্ঠানে বিএনপির সমর্থকরা বিলম্বে এসে চেয়ারে বসা নিয়ে বাকবিতণ্ডা এবং হাতাহাতি ঘটনাকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র দিয়ে জামায়াত সমর্থকদের উপর বিএনপির সন্ত্রাসীরা হামলা করে। এরপর যখন সংঘাত থামে, শেরপুর 3 আসনে জামাতের প্রার্থী নুরুজ্জামান বাদল তার কর্মী সমর্থকদের নিয়ে নিজ এলাকায় চলে যেতে চাইলে পথ অবরোধ করে বিএনপির সশস্ত্র সন্ত্রাসীরা। পথ অবরোধ করেই বিএনপির সন্ত্রাসীরা হামলা চালায়। এক পর্যায়ে শিবপ্রদী উপজেলায় জামায়াত ইসলামী সেক্রেটারি হাফেজ মাওলানা রেজাউল করিমকে নৃশংসভাবে হত্যা করে। এই সময় প্রশাসন সন্ত্রাসীদের প্রতিরোধ না করে জামায়াতের এমপি পদপ্রার্থী একা সরিয়ে নিয়ে যেতে চায়, কিন্তু তিনি নেতাকর্মীদের একা ফেলে যেতে চাননি। বিএনপির লোকেরা বলতেছে বিএনপির লোকেরা নাকি তাকে থামাতে চেয়েছে, অথচ ওরা চেয়েছে হাফেজ রেজাউল করিমের মতো প্রত্যেক নেতাকে আলাদা করে হত্যা করতে। ফেসবুকের মধ্যে এরকম ভাবে পোস্ট করে যাচ্ছে অসংখ্য জামায়াতের নেতাকর্মীরা। অন্যদিকে বিএনপির নেতাকর্মীরা বলছে এই নুরুজ্জামান বাদল যদি সামনের দিকে এগিয়ে না যেতেন, হাফেজ মাওলানা রেজাউল করিমের জীবন যেত না, আহত হতেন না শত শত মানুষ। জামাত ইসলামের নেতৃবৃন্দ সেখানে সব আসন তথা চেয়ারগুলো আগে থেকে দখল করে রেখেছে। চেয়ারে বসার মতো খুব তুচ্ছ একটা ঘটনাকে কেন্দ্র করে শেরপুরে যে সহিংসতা এবং সংঘাত আমরা দেখেছি সেটি কোনোভাবেই কাম্য। ওনারা হাত জোর করে অনুরোধ করছিলেন শেরপুরে স্থানীয় প্রশাসনের আয়োজনে সব প্রার্থীদের অংশগ্রহণে কিন্তু গতকাল নির্বাচনী ইশতেহার ঘোষণার একটা অনুষ্ঠান ছিল। সেখানে প্রত্যেকটা দলের জন্য সুনির্দিষ্ট আসন ছিল যেখানে তারা বসবেন। জামাত ইসলামের নেতৃবৃন্দ সেখানে সব আসন তথা চেয়ারগুলো আগে থেকে দখল করে রেখেছিলেন এবং বিএনপি যারা নেতাকর্মী রয়েছে ওনাদের জন্য যে নির্দিষ্ট আসনগুলো রয়েছে সেই চেয়ারগুলো ছাড়ছিলেন না। প্রশাসন বারবার আহ্বান জানানোর পরও তারা কিন্তু সেই চেয়ারগুলো ছাড়তে অস্বীকৃতি জানিয়েছিলেন। চেয়ারে বসার মতন খুব তুচ্ছ একটা ঘটনাকে কেন্দ্র করে শেরপুরে যে সহিংসতা এবং সংঘাত আমরা দেখেছি সেটি কোনোভাবেই কাম্য নয়। গণ অভ্যুত্থানের পর আমাদের সবার প্রত্যাশা ছিল এমন একটি নির্বাচন যেখানে পরিবেশ হবে উৎসবমুখর, যেখানে সবাই আন্তরিকতা নিয়ে এগিয়ে আসবেন, কোনো সংঘাত থাকবে না। সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে এবং দেশের প্রায় সবারই বিশ্বাস অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন হলে ইনশাল্লাহ বিএনপি বিজয়ী হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে। সুতরাং আমাদের একটি বড় লক্ষ্য হলো এই নির্বাচন যেন বিতর্কমুক্ত থাকে, এই নির্বাচন যেন শান্তিপূর্ণ হয় এবং এই নির্বাচনকে ঘিরে কেউ যেন কোনো সংঘাতময় পরিস্থিতি তৈরি করতে না পারে। এটি দল হিসেবে বিএনপির জন্য যেমন গুরুত্বপূর্ণ, রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। তারপরও শেরপুরে যে ঘটনাটি ঘটেছে এটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। কিভাবে সংঘাত শুরু হলো, কারা সেখানে মদত দিয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন কেন পরিস্থিতি স্থিতিশীল রাখতে পারলো না, এসব বিষয় নিয়ে স্বাভাবিকভাবেই জনমনে প্রশ্ন যাচ্ছে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও দেখেছি যেখানে দেখা যাচ্ছে জামাতের যিনি প্রার্থী রয়েছেন তিনি বারবার পুলিশ, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী এমনকি বিএনপি যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন ওনারা হাত জোর করে অনুরোধ করছিলেন যে সংঘর্ষ এড়ানোর জন্য যেন তিনি বিকল্প রাস্তা দিয়ে যান। তারপরও সেই প্রার্থী ঠিক ওই রাস্তা দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং তিনি বারবার বলছিলেন জীবন যায় যাক। এই সংঘাতকে এড়ানো যেত না। নির্ধারিত সময়ের আগে জামাতের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা যেভাবে চেয়ারটাকে দখল করে রেখেছিলেন। জনাব তারেক রহমান গতকালকে আন্তর্জাতিক একটা ম্যাগাজিন, টাইম ম্যাগাজিন, সেখানে বেশ কিছু বিষয়ে তিনি কথা বলেছেন। তো এই কথাগুলোর মাঝখানে খুবই গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে যে আওয়ামী লীগ ইস্যুতে আসলে কি ভাবছেন বিএনপি। জনাব মির্জা ফখরুল ইসলাম তিনি বলছিলেন যে আওয়ামী লীগকে বাহিরে রেখে যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনটা আসলে কতটুকু সুষ্ঠু হবে বা কতটুকু গণতান্ত্রিক হবে বিশ্ব দরবারে এরিয়া কিন্তু তিনি একটা বক্তব্য দিয়ে সমালোচনার মুখে পড়েছেন। ঠিক এর একদিন পরে যখন আমরা বাংলাদেশের গণমাধ্যমগুলোতে জনাব তারেক রহমানের টাইম ম্যাগাজিনে আসা প্রচ্ছদে আওয়ামী লীগের নির্বাচন এবং নিষিদ্ধকরণ ইস্যুতে আসলে তিনি কি ভাবছেন, নিষিদ্ধ না, বিষয়টা হচ্ছে যে সাময়িকভাবে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত, কিন্তু এই নির্বাচনে আওয়ামী লীগ আপাতত নিষিদ্ধ বা এখানে বিভিন্ন অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে। তো নির্বাচনে আওয়ামী লীগকে কি আসলে বিএনপি চায়? প্রশ্নটা ছিল এরকম যে নির্বাচনে আওয়ামী লীগকে বাইরে রাখার বিষয়ে জনাব তারেক রহমানের মন্তব্য কি। যেহেতু নির্বাচনের টাইম এই মুহূর্তে এখনো বাংলাদেশের আওয়ামী লীগ ঘরানার পরিবারের বাহিরে অনেকেই আওয়ামী লীগের প্রতি ক্ষুব্ধ, বিরক্ত বা খুব বেশি সময় হয় নাই, একটা সরকার ক্ষমতায় আসলে এটা আবার বদলাই যাবে, কিন্তু রাইট নাও আওয়ামী লীগকে নির্বাচনে চায় বা আওয়ামী লীগকে নির্বাচনে রাখা উচিত এই ধরনের বক্তব্য দিলে বিপদে পড়তে হবে বিএনপিকে। আর যার কারণে এই বিষয়টাতে তিনি নীতিগতভাবে
আপনার কোনো মন্তব্য করেননি। তবে নিষিদ্ধের ব্যাপারে, দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে তিনি বলছেন যে নীতিগতভাবে বিএনপি কোনো দল নিষিদ্ধ করার পক্ষে নন। অর্থাৎ বিএনপি চায় না এদেশের রাজনৈতিকভাবে কোনো একটি দল নিষিদ্ধ হয়ে যাক। কেন চায় না? তার বক্তব্য, আজ যদি একটি দল নিষিদ্ধ করা হয় তবে কাল আমার দল যে নিষিদ্ধ হবে না তার নিশ্চয়তা কি? তবে যারা এই দলটার মধ্যে অপরাধী আছেন তাদের শাস্তির বিষয়ে তিনি আপোষহীন। এটা একটা কালচার। যেমন ধরেন আওয়ামী লীগ সরকার এসে জামাতের রাজনীতি নিষিদ্ধ করে দিছে, তাদের নিবন্ধন বন্ধ করে দিছে, মার্কা এটা সরাই দিছিল। তো এগুলোর কারণে জামাতের সাথে বিএনপির যে জোট ছিল, জামাতের নেতারা, এই যে রাইট নাও আমাদের ডাক্তার শফিক সাহেব আছেন, তিনিও কিন্তু ধানের শীষের প্রার্থী ছিলেন। তো জামাত বিকল্প ধারায় রাজনীতি করছে। জামাতকে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করার পরেও জামাতের জনপ্রিয়তা আসলে কমে নাই। জামাত তাদের যে গতানুগতিক ধারার 5 থেকে 7% ভোটার ঘরানার যে অবস্থানে ছিল, তো নিষিদ্ধের ফলে ভিতরে ভিতরে এই দলটা নিজেদেরকে শক্তিশালী করেছে। তারপর হচ্ছে যে সাংগঠনিকভাবে দক্ষ হয়েছে, পাশাপাশি আওয়ামী লীগের মধ্যে মিশে যেতে পেরেছে। যখন 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশ আমরা দেখলাম, তো সেখানে দেখলাম আওয়ামী লীগের অনেক কি পয়েন্টে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের মধ্যে অনেক জামাতের নেতাকর্মী অনুপ্রবেশ করেছিল। আর এজ এ রেজাল্ট এগুলোর একটা দায়ভার আওয়ামী লীগকে বহন করতে হয়েছে যে ভেতরের খবরগুলা বাহিরে চলে আসতো। বাট 5ই আগস্টের পর জামাত তাদের রাজনৈতিক নিবন্ধন ফিরে পেয়েছে, নির্বাচনের জন্য তারা যোগ্য হয়েছে। কিন্তু যারা নিষিদ্ধ করলো আওয়ামী লীগ, তারাই উল্টা এখন এক ধরনের নিষিদ্ধ অবস্থানে আছে। তো তারেক রহমানের যে বক্তব্য, সেটার বিষয়টা হচ্ছে যে আজকে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে বিএনপি কথা বলে, বিএনপিকে তারা আওয়ামী লীগ তখন নিষিদ্ধ করে নাই। বাট দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বিশেষ করে এখানে সেই জামাত নেতার ঘটনাকে কেন্দ্র করে অনেক কথা হচ্ছে এবং তারেক রহমান বিপদে বা শেরপুরের ঘটনা নিয়ে ডক্টর ইউনূস যে একটা সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন, এগুলো নিয়ে কথা হয়েছে। গাইজ, এই বিষয়গুলো দেখে এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সবকিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।